মঙ্গল শোভাযাত্রা নিয়ে যে বিতর্ক এবার চরম আকার নিয়েছে, এটা শুধু এবছরই বিতর্ক না, এটা অনেক দিন ধরেই এই বিতর্কটা সামনে এসছে। মঙ্গল শোভাযাত্রার বড় সমস্যাটা হচ্ছে এখানে এটা শব্দগত, মানে ভাষার যে রাজনীতি, সেই রাজনীতির ভিতর থেকে এটা এত বেশি বিতর্কিত হচ্ছে। এবং বর্তমানে আমরা বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা আমাদের সরকার আসলে এটা পরিবর্তন করলেন। এখন প্রশ্ন হতে পারে সরকারকে আমি কেন বলছি যে ওনারা পরিবর্তন করলেন, কারণ মঙ্গল শোভাযাত্রা এখন মানে 2016 থেকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে ইউনেস্কোতে মানে তালিকাভুক্ত হয়েছে। এবং যখন ইউনেস্কোতে তালিকাভুক্ত হয়, এর মেইন স্টেক হোল্ডার হচ্ছে মানে স্টেট পার্টি, গভর্নমেন্ট, এবং গভর্নমেন্ট এটার জন্য অ্যাপ্লিকেশন করে এবং একটা প্রসিডিউরের ভিতর থেকে এটা সম্পন্ন হয়। এবং এই যে প্রসিডিউর এখানে তখন আর এটা পার্টিকুলারলি মানে এবার যেমন দেখানো হচ্ছে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একার ইস্যু এবং তারাই এটাকে সিদ্ধান্ত নেবে, ব্যাপারটা এরকম না। যখন কোনো কিছু বিশ্ব ঐতিহ্য হয় তখন শুধুমাত্র এইটা ওই পার্টিকুলার কোনো দেশের একার আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পদ হিসেবেই পরিগণিত না, এটা হচ্ছে সারা পৃথিবীর মানুষের জন্যই খুবই গুরুত্বপূর্ণ এবং কল্যাণকর। এবং ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজকে বলা হয়, মনে রাখতে হবে যে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ ফর হিউম্যানিটি। এখন প্রশ্ন হচ্ছে যে ধরেন যে মঙ্গল শোভাযাত্রাকে যখন মানে নির্বাচন করেছে তখন একটা প্রসিডিউর মেনটেন করতে হয়েছে, তার ভিতরে একটা হচ্ছে সেটার ইন্টিগ্রিটি, কালচারাল ইন্টিগ্রিটিকে দেখাতে হয়েছে, তার অথেন্টিসিটিকে প্রমাণ করতে হয়েছে এবং তার কন্টিনিউটিকে দেখাতে হয়। কারণ ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ সবসময় একটা লিভিং কালচারাল হেরিটেজ। সো এইটা মানে একটা জীবন্ত হেরিটেজ হিসেবেই সে আসলে মানে সবসময় প্র্যাকটিস হয়, মানে সেখানে চর্চিত হয়। এই চর্চিত হওয়া একটা বিষয়কে যখন আমরা পাল্টে দেব তার নাম, সেইটা কিন্তু আগে নেগোশিয়েট করতে হবে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আর্টিকেল 29 ইউনেস্কোর যেখানে বাংলাদেশ রেটিফাই করে এসছে 2003-তে, যে এটা মানে এটার একটা পেরিয়ডিক্যাল একটা রিপোর্টিং করতে হয় এবং প্রতি বছর এটা আপডেট দিতে হয়। আমি জানি না এবছর বাংলাদেশ মানে কালচারাল মিনিস্ট্রি কিভাবে এই আপডেটটা তৈরি করবেন, কারণ নাম পরিবর্তনের আগে এটা ইউনেস্কো এখন একটা স্টেক হোল্ডার এবং তার সাথেও এর নেগোসিয়েশন খুব বেশি জরুরি ছিল। এবং একই সাথে এই কনসার্নও খুব জরুরি ছিল যে যারা যারা এটা ব্যবস্থা করেন তাদের। তো এই কারণেই আসলে বলা যে এই নাম পরিবর্তনটা খুবই বিস্ময়কর এবং একই সাথে হঠকারী, কারণ এইটা কিন্তু একটা অর্জন আমাদের বাংলাদেশে, এটা আমরা অর্জন করেছি। যেমন ধরেন যে আমরা গত প্রায় মানে পাকিস্তানের সময় থেকে আমাদের যে লড়াইটা, সেই লড়াইটার ভিতর থেকে যে বাঙালি হয়ে ওঠার যে প্রক্রিয়া, এবং 52-তে আমরা যেই এভিল পাওয়ারের বিরুদ্ধে লড়াই করেছি যারা কখনোই আমাদের জন্য মঙ্গলকর বা কল্যাণকর ছিল না, যেমন যার ভিতর থেকে আমরা ভাষার রাজনীতি এবং ভাষার আন্দোলন করেছি। তারপরে রবীন্দ্রনাথকে এই দেশে মানে পাঠ করার আইনগতভাবে নিষিদ্ধ করেছিল পাকিস্তান সরকার, তার বিরুদ্ধে একটা লড়াই শুরু করে। মনে রাখতে হবে যে মানে আপনার ছায়ানট, এবং তারা এই ছায়ানট তৈরি হয় সেটাকে মানে অমান্য করে এবং একটা রাজনৈতিক প্রেক্ষাপটে, এবং ছায়ানট তারপরে এটা প্রতিবাদ স্বরূপই এই বৈশাখের প্রথম দিনে এসো হে বৈশাখ গানটা গেয়ে তারা এই এবং সকল অকল্যাণকর বিষয়ের বিরুদ্ধে যে আমাদের লড়াই, সেই লড়াইটা তারা শুরু করে। এবং সেটা শুরু হয় সম্ভবত 70-এর দশকের একদম মানে না, এটা সম্ভবত হ্যাঁ 70-এর দশকের মানে গোড়াতে এটা তারা শুরু করে, এবং এটাকে ধরে রমনা বটমূলকে কেন্দ্র করে মানুষের পান্তা ভাত খাওয়া, নানা ধরনের ছোট ছোট মেলা উদযাপন, এবং সেইটাই একসময় একটা বড় আকার নিয়ে
1989 সনে আসলে আনন্দ শোভাযাত্রা হয় এবং 1990-তে গিয়ে আমরা দেখব যে এটা মঙ্গল শোভাযাত্রাতে রূপ নেয়। কেন মঙ্গল শোভাযাত্রাতে রূপ নেয় সেটা বুঝতে হবে যে যে এখানে বলা হয় যে এটা স্বৈরাচার বিরোধী, এবং তখন কিন্তু যেমন এখানে 24 জুলাইয়ের মানে আমরা যেটা বলছি 36 জুলাই মানে এই জুলাই মাসে আমাদের যে লাল বিপ্লবটা হলো, যে যার ভেতর থেকে এতগুলো মানুষ মারা গেল, একই রকম ঘটেছিল মানে এত মানুষ না মরলেও তখন নূর হোসেন, ডাক্তার মিলন, তারপরে হচ্ছে বসুনিয়া, এরকম অনেকে মারা গেছেন মানে মানে এরশাদের সেই স্বৈরাচারে মানে সময়ের মানে সেই 8-9 বছরে। সো তাকে যখন 90-তে বিদায় দেওয়া হলো সেইটার উদযাপনও ছিল এই অমঙ্গলকে বিদায় দেওয়া, এবং ইউনেস্কোতে এইটাকে কিন্তু হাইলাইট করা হয়েছে যে অমঙ্গলকর আমাদের জন্য যা যা অমঙ্গলকর। আর আমরা কিন্তু এই পুরো প্রক্রিয়ার ভিতর থেকেই একটা দেশ হয়ে উঠেছি, এবং প্রথম একটা জাতি হয়ে উঠেছি, তারপর একটা দেশ হয়েছি, এবং সেই দেশটা বাঙালির এবং বাংলাদেশ। তো এই লড়াইকেই সেলিব্রেট করেছে ইউনেস্কো, এবং ইউনেস্কোর যে 5টা মডিউল আছে আপনার ইনটেঞ্জিবল কালচার হেরিটেজের, তার 3rd নাম্বার মডিউলটাকে তারা বলে সোশ্যাল প্র্যাকটিস, রিচুয়ালস অ্যান্ড ফেস্টিভ ইভেন্টস। এই যে ফেস্টিভ ইভেন্টস হিসেবেই আসলে এটা ইনটেঞ্জিবল কালচার হেরিটেজ হয়েছে, এবং এটা সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশকে এবং আমাদের সংস্কৃতিকে তুলে ধরেছে। এখন আসি যে এইটাতে এই মঙ্গল শব্দ নিয়ে কেন এত রাজনীতি হচ্ছে। খুবই মানে মজার ব্যাপার হচ্ছে যে আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে তাকাই, যেটাকে হিন্দুয়ালি বলা হচ্ছে বা হিন্দু সংস্কৃতির বলা হচ্ছে, মজার ব্যাপার হচ্ছে পশ্চিমবঙ্গে আজও পর্যন্ত কখনো মঙ্গল শোভাযাত্রা হয়নি। আর বিজেপির যে হিন্দুত্ব, সেই হিন্দুত্ব এই বৈশাখকে তো গ্রহণই করে না, কারণ তারা একটা নতুন ধরনের হিন্দু নববর্ষ শুরু করেছে, এবং বাংলা অঞ্চলে এটা আমরা গত 3-4 বছরে দেখব শুরু করেছে। এবং প্রথম তারা এটা শুরু করেছিল 22 মার্চ, এই বছর এসে তার পরের বছর থেকে তারা এটা 9 এপ্রিল নিয়ে এসছে, যেটা আসলে আমাদের যে 14 এপ্রিল তার আগে তারা করছে। এবং তারা এই টাইমটাকে বেছে নিয়েছে আসলে মানে দুটো হিসেবে, একটা হচ্ছে শকাব্দর হিসেবে তাদের পঞ্জিকা অনুযায়ী, আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে ব্রহ্মপুরাণকে প্রথম ধরে ব্রহ্মা যখন পৃথিবী তৈরি করেছে বলে তারা মনে করে আজকে থেকে 5100 মানে 24-25 বছর হবে, এরকম তারা একটা হিসাব বের করেছে। রাম যখন তার রাজ্যাভিষেক হয়েছিল রামের, এবং সেইটা তারা 9 এপ্রিলের সাথে কানেক্ট করেছে, এবং 9 এপ্রিলের সাথে সংযোগ করে তারা এখন হিন্দু নববর্ষ করেছে। আর আমরা যদি ধরেন ইসের বিষয়টা বলি যে মঙ্গল কখনোই হিন্দু চিন্তায় বা দর্শনে বা বৈদিক দর্শনে কখনোই মঙ্গলকর নয়, কারণ যে মঙ্গলে জন্মায় তাকে বলা হয় মঙ্গলিক বা মাঙ্গলিক, আর মাঙ্গলিক যে হবে সে মঙ্গলের যে চিন্তা, তার যে দোষ, সেই দোষে দুষ্ট হবে। অতএব মঙ্গলের দোষে দুষ্ট যে তার এমনকি বিয়ে করতেও খুব মুশকিল, এবং তার যদি কুষ্ঠিতে মাঙ্গলিক থাকে তাকে অনেক ধরনের প্রক্রিয়ার ভিতর থেকে যেতে হয়। এছাড়া আমাদের এই অঞ্চলে দীর্ঘদিন ধরে মঙ্গলবার এবং শনিবার কোনো যাত্রা হয় না, মানুষ কখনো কোনো যাত্রা করেনি এবং কোনো নতুন কাজে হাত দেয়নি, কারণ এইগুলোকে মঙ্গল যে গ্রহ এবং নক্ষত্রের যে প্রভাব, সেই প্রভাবে তার অমঙ্গল হবে এটা ভাবা হয়। তো আমার কাছে বিস্ময়কর যে এটা কি করে হিন্দুয়ালি হবে, হ্যাঁ, বা এটা কি করে হিন্দুর সাথে যুক্ত হবে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যদি হিন্দুর সাথে যুক্তই হয়, আমি মাঝে মাঝে ভাবি তাহলে আমাদের যে সপ্তাহের নাম, একটা নামও কি আমরা বলতে পারবো? সবই তো বৈদিক দেবদেবীর নামই তো আমাদের এই 7 দিনের নাম, তাহলে কি আমরা 7 দিনের নামও পাল্টে দিব? নাকি আমরা যে শহরে থাকি, ঢাকা শহর, এই ঢাকার নাম হয়েছে ঢাকেশ্বরী মন্দিরের কারণে, ঢাকেশ্বরী মন্দিরকে কেন্দ্র করে যে বাজারটা হয়েছিল, যেটাকে ঢাকা বাজার বলতো, সেই ঢাকা বাজারই আজকে ঢাকা শহর। তো এই ঢাকা তো ঢাকেশ্বরী টেম্পলের কারণে, তাহলে কি আমরা কি এখন কি তাকে হিন্দুয়ালি বলে আমরা এর নামও পাল্টে দেওয়া শুরু করব? এইটা হচ্ছে আমার প্রশ্ন। আর এই নাম পাল্টে দিলে আপনার উদযাপন কি পাল্টে যাবে?
আর তার চেয়েও বড় কথা হচ্ছে তার অথেন্টিকেশন কি ঠিক থাকবে এবং সেটা কি আমাদের কালচারালি ইন্টিগ্রেটেড হবে। আমরা যে বলছি যে এটা বিজাতীয়, এটা বিক্রি করে বিজাতীয় হবে, তাহলে এই দেশটাই তো একটা বিজাতীয় দেশে পরিণত হয়। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সবসময় আনন্দ শোভাযাত্রা করেন। এই যে কিছুদিন আগে আমাদের মেয়েরা মানে খেলায় জিতে আসলো, তখন আমরা কিন্তু আনন্দ শোভাযাত্রা করেছি। আমরা মানে সার্ফ ফুটবলে জিতেছিলাম, তখন আনন্দ শোভাযাত্রা করেছি। তাহলে ওইটার সাথে এটা আলাদা কি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে মানে আনন্দ শোভাযাত্রা কি হিউম্যানিটেরিয়ান মানে হিউম্যানিটি গ্রাউন্ডে, যেমন হিউম্যান রাইটস মানে ধরেন ICH করা হয়েছে, ইন্টেলিজেবল কালচারাল করা হয়েছে যে 1948 একটা হিউম্যান রাইটসের একটা ধারা আছে, সেইটার উপরে ভিত্তি করে, এবং এটা হচ্ছে হিউম্যান রাইটসের পক্ষে। যেমন ধরেন এইবার আরও মঙ্গল শোভাযাত্রা অনেক বেশি প্রাসঙ্গিক ছিল, কারণ আমরা একটা জুলাইয়ের মতো একটা এত বড় অভ্যুত্থান করে এত রক্তপাতের ভিতর থেকে আমরা একটা ইভিল পাওয়ারকে সরিয়েছি। অতএব ইভিল পাওয়ার থেকে আমরা একটা অমঙ্গল থেকে আমরা মঙ্গলের দিকে যাত্রা করেছি এবং আমরা একটা মঙ্গলের রাষ্ট্রে তো পরিণত করছি। তো এইটা তো বেশি প্রাসঙ্গিক ছিল। এবং যদি আমি আনন্দ শোভাযাত্রা করি তাহলে এর তো কোনো বিশেষায়িত কোনো ফর্ম থাকে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বৈশাখ কখনোই আমাদের জন্য আনন্দময় না। আমাদের এই সংস্কৃতিতে, এই অঞ্চলের সংস্কৃতিতে বৈশাখ কোনোদিনই আনন্দের ব্যাপার ছিল না। এমনকি রবীন্দ্রনাথ যে মানে যেই গানটাকে বৈশাখের গান মনে করা হয়, এটা কিন্তু বৈশাখের আহ্বানী গান না। এই গানটার ভিতরে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এখানে উনি বলছেন যে যাক পুরাণ স্মৃতি, যাক ভুলে যাওয়া গীত, অশ্রুবাষ্প সুদূরে মিলাক, মুছে যাক গ্লানি, গুছে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। তাহলে এই কথা কেন বলা হচ্ছে এটা খুব পরিষ্কার বুঝতে হবে। আমাদের জন্য মানে পহেলা বৈশাখের যে ব্যাপারটা, এটা হচ্ছে আসলে একটা ফসলি মাস। তাহলে এইটার সাথে আরও অন্য কিছু বুঝতে হবে, কিন্তু এইটা কোনোভাবে আনন্দের জন্য না। আর এইটা খুবই ঔপনিবেশিক একটা ফেনোমেনন। এমনিতে যদি আপনি বলেন যে পহেলা বৈশাখ আমরা করব কি না, আমি ব্যক্তিগতভাবে বলতাম যে পহেলা বৈশাখ কখনই আমরা করব না। কারণ পহেলা বৈশাখে আমাদের বছরের শুরু না, আমাদের ফসলি মাস হিসেবে বছরের শুরু হচ্ছে অগ্রহায়ণ, যার নামই অগ্র এবং হায়ন। অগ্র মানে আগানো, হায়ন মানে বর্ষ, বছরের প্রথম সোজা কথা অগ্রহায়ণ। এবং অগ্রহায়ণে আমরা আসলে উৎসব করি বহুদিন ধরে, সেটার নাম হচ্ছে নবান্ন। তাহলে আমরা নবান্ন করব। আপনি যদি রবীন্দ্রনাথের দেখবেন যে নবান্নর গান খুবই উৎসব মুখর। যেমন আমরা বলতে পারি পৌষদের ডাক দিয়েছে আইরে ছুটে আয় আয় আয়, এই গানগুলো হচ্ছে নবান্নর গান। মুকুন্দরামের মানে চণ্ডীমঙ্গল কাব্যের যে মানে ফুল্লরায় মানে 12 মাসিতে সে বলছে এরকম যে বৈশাখ হইল বিষ গো, বৈশাখ হইল বিষ, মাংস নাহি খায়, সর্বজন নিরামিষ কিংবা উপবাস। তো এইটা তো বৈশাখ তো কেন বিষ? বিষ হচ্ছে যে মনে রাখতে হবে যে চৈত্র কি, চৈত্র এই সময় আসলে মানুষের মানে আমাদের গ্রাম দেশে একটা কথা আছে যেটা বহুদিন ধরে এখানে কৃষক পরিবারে প্রচলিত, সেটা হচ্ছে যে আপনার বাও বাতাস হয়। এই বাও বাতাসে কী হয়, এই সময়টাতে সবার জ্বর হচ্ছে, চিকেন পক্স হচ্ছে, নানা কিছু হচ্ছে। এবং আমাদের কাছে মানে এই ঝড়টা যেটা কালবৈশাখী ঝড়, এটা আশীর্বাদ স্বরূপ। এবং বৈশাখে মানুষ আশীর্বাদ স্বরূপ চিন্তা করে, এবং রবীন্দ্রনাথ তার গানেও বলছেন যে উড়িয়ে নেবে, মানে জ্বালিয়ে দেবে, অনেক প্রখর রোদের তাপে পুড়ে যাবে। এটা কি যাবে? আসলে অনেকগুলো ব্যাকটেরিয়া যাবে, অনেকগুলো আপনার মানে ওকে কি বলে যে ভাইরাস যাবে। কেন যাবে? কারণ হচ্ছে যে আমরা যেইখানে থাকি এটা হিমালয়ের পাদদেশের একটা এলাকায় থাকি, এবং আমাদের এই বাতাসটা আমরা একটা এনভায়রনমেন্টে একই ধরনের বাতাস ঘুরে আসে বারবার। এটা যায় ঘুরে আপনার মানে গিয়ে এই হিমালয়তে একটা জোরে বাড়ি লাগছে, আবার ফিরে আসছে এবং অনেকগুলো নিয়ে। অর্থাৎ আমরা চাই এই বাতাসটাকে আবার জোর করে উড়িয়ে নিয়ে যাক। এই যে উড়াই নিয়ে যেতে হবে, এবং যেই কারণে আমাদের বাড়িগুলোর দিকে একসময় গ্রাম অঞ্চলে উত্তর দিকে কখনোই টয়লেট করতো না। মানে টয়লেট কেন করতো না? কারণ উত্তর দিক থেকে আমাদের সবসময় বাতাস আসে, কিন্তু যেই সময় বাতাসটা উল্টো দিক থেকে আসবে মনে রাখতে হবে সেই সময় সে হচ্ছে অনেক বেশি রোগ শোক নিয়ে আসবে। আর আমাদের খাদ্যাভ্যাসে বৈশাখে বেশিরভাগ মানুষই কোনো কাজই করতো না, তার আগ পর্যন্ত সে কাজ করত। আর এখন কথা হচ্ছে যে আপনি
এটাকে উৎসবে কেন নিলেন? এটা একদম কলোনিয়াল ফেনোমেনন, যে বৈশাখ যেহেতু আমরা ধরে নিয়েছি বছরের শুরু, এটা কবে থেকে ধরে নিয়েছি? এটা আমরা আসলে ধরে নিয়েছি আকবরের সময় থেকে। কারণ আকবর কি করেছেন, আকবরের সময় মানে খুবই গুরুত্বপূর্ণ দুজন লোক আছে। একটা লোকের নাম মনে রাখতো, তার নাম হচ্ছে আবুল ফজল, মানে যিনি নবরত্নের একজন, তার সবার। উনি হচ্ছে এইখানে দীর্ঘ সময় কাজ করতে গিয়ে আসলে উনি এই হিসাবটাকে ঠিক করার চেষ্টা করেছেন হিজরির সাথে। এবং আমরা দেখব যে এটা 32 আর 33 একটা গাণিতিক নিয়ম আছে। আমি যাই হোক নিয়মের ভিতরে ঢুকবো না, শুধু বলবো যে আবুল ফজল এটাকে নিয়ে কাজ করেছেন। এবং তারপরে এখানে একজন জ্যোতিষবিদ ছিলেন আকবরের দরবারে, তার নাম হচ্ছে ফতেউল্লাহ সিরাজি। এই ফতেউল্লাহ সিরাজি আসলে উনি রাজ জ্যোতিষ ছিলেন। উনি পঞ্জিকাকে আসলে হিজরির সাথে যুক্ত করেন। এবং এই হিজরি কিন্তু মনে রাখতে হবে যে আরবি হিজরির সাথে আমাদের আসলে 963 হিজরি আসলে করা যাচ্ছিল না, মার্চ করা যাচ্ছিল না। উনি, কারণ আরবি হিজরি হচ্ছে চান্দ্র মাসের, উনি কী করেন, এটা পারস্যের হিজরিতে যান। পারস্যের আবার এটা হচ্ছে সৌর মাসের। কারণ হচ্ছে কি, চান্দ্রতে 354 বা 355 দিনের দিন, আর সৌরতে 364 বা 65 দিন হয়। এই যে দুটো আলাদা, প্রায় 10-11 দিনের যে গ্যাপ, এইটাকে উনি মিটিগেট করেছেন। এবং উনি এটাকে কি করেছেন, এটা আকবর যেদিন মানে 1556-তে যেই দিন ক্ষমতায় বসেন, সেই দিনকে উনি এক ধরে দেন উনি বৈশাখকে কাউন্ট করেছেন। কারণ কি, কারণ হচ্ছে যে আমাদের এখানে একটা বড় সমস্যা ছিল, ফসলি মাসে মানুষ ফসল উঠলেই ট্যাক্স দিতে পারে, মানে খাজনা দিতে পারে। অতএব আকবর যে এই বাংলা অঞ্চলে খাজনা নিবেন, সেই জন্য এই মার্চটা করেছিলেন। কিন্তু ওনারা কিন্তু আরও অনেকগুলো কাজ করেছিলেন, যেমন ধরেন যে 12 মাসের নাম তৈরি করেছিলেন। এটা কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ না, মানে সেই নামগুলো এরকম যে ফারোয়ার দিন, আরদি, বিহিস্ত, খুরদাত, তীর, খুরদাত, শাহরিয়ার, মিহির, আবান, এরকম করে ওনার নাম তৈরি করেছে। কিন্তু এটাকে আমরা বলি মানে তারিকি ইলাহি। কিন্তু তারিকি ইলাহি কিন্তু আমাদের এই অঞ্চলের মানুষ ব্যবহার করেনি। সে তার ফসলি মাসেই বারবার ফিরে গেছে, যেইটা এই তারিখের সাথে একত্রিত ছিল বলেই আসলে এই সময় মানুষ খাজনাটা দিতেন। কিন্তু কখনোই উনি এটাকে এইখানকার মানুষ বর্ষবরণ করতেন না। এখন যদি আপনি বলেন যে মানে এটা আনন্দযাত্রা হবে, এটার সাথে আনন্দযাত্রার খুব কোনো কারণ আছে বলে আমার কাছে মনে হয় না। বরঞ্চ এটা রবীন্দ্রনাথের গানটা যেভাবে অমঙ্গলকে তাড়াতে চায়, মানুষের রোগ শোক তাড়াতে চায়, একটা নতুন শুরু করতে চায়, এবং পুরো বৈশাখ জুড়ে সে তার এই যুদ্ধ করে। এই বৈশাখ মাসে কখনোই মানুষ মাংসও খেত না, আর ইলিশ মাছও খেত না। আর আপনারা দেখবেন যে ইলিশ মাছ এই মানে এই সিজনে পাওয়া যায় না। কিন্তু আমরা একটা প্রচলন তৈরি করেছি, এইটা হচ্ছে অনেকগুলো রেজিস্ট্যান্সের ভিতর থেকে, এবং সেইটা হচ্ছে এই বাঙালি হয়ে ওঠার যে রেজিস্ট্যান্স, তার ভিতর থেকে। এবং যেই কারণে এইটা মঙ্গল শোভাযাত্রা হয়েছে। এবং আমি বারবারই বলবো যে মঙ্গল শোভাযাত্রা বা এই তারিখে, এই যে আকবরের ডেটটাকে হিন্দুত্ববাদীরা, মানে বিশেষ করে পশ্চিমবাংলার বিজেপি হিন্দুত্ববাদীরা কিন্তু কোনোভাবে গ্রহণ করেন না। তারা এটাকে 9 এপ্রিলে নিয়ে গেছেন। কেন নিয়ে গেছেন? কারণ এর সাথে রামের মানে রাজ্যাভিষেক তারা যুক্ত করেছেন। প্রথম ব্রহ্মারটা করে 22 মার্চে নিয়েছেন, তারপরে এটা তারা নতুন আরোপ করছেন। আর দ্বিতীয় কথা মনে রাখতে হবে যে কোনো হিন্দু এবং ইসারা কখনোই মঙ্গল শোভাযাত্রা করবেন না, মঙ্গল দিয়ে তারা কিছুই করবেন না। কারণ বৈদিক এবং হিন্দুতে মঙ্গল সবসময় অমঙ্গলকর। এই জিনিসটা আমাদের বুঝতে হবে পরিষ্কার করে। মানে এটা যদি আমরা না বুঝি, এখন কথা হচ্ছে যে আপনি বলতে পারেন যে আমরা এটা ঔপনিবেশিক ফেনোমেনন শুরু করেছি। হ্যাঁ, আমরা এটা ঔপনিবেশিক ফেনোমেনন শুরু করেছি, কিন্তু আমাদের উচিত আসলে এর পাশাপাশি অগ্রহায়ণকেও মানে সেলিব্রেট করা এবং নবান্নকে সেলিব্রেট করা। আর উৎসবের যদি কথা বলি, তাহলে আমরা একটা উৎসবের কথাই জানতে পারি মানে ঐতিহাসিকভাবে, তার নাম হচ্ছে মুর্শিদ কুলি খাঁ। যখন এই অঞ্চলের গভর্নর ছিলেন, উনি একটা প্রচলন শুরু করেছিলেন খাজনা, মানে চৈত্র সংক্রান্তি কিন্তু বিজনেসম্যান এবং কৃষকের সাথে যুক্ত। অতএব এই যে ব্যবসায়ী এবং এরা যখন বেশি খাজনা দিতেন, তার সেলিব্রেশনের জন্য মুর্শিদ কুলি খাঁ পুণ্যাহ নামে একটা উৎসব শুরু করেছিলেন। পুণ্যাহতে কী করতো, উনি হচ্ছে সবাইকে ডেকে যারা বেশি খাজনা দিতেন, যেমন এখনও আমাদের বাংলাদেশে সিআইপি হয়, সিআইপি দেওয়া হয়, খানিকটা ওরকম যে
ওই যারা বেশি খাদ্য সে ওই জমিদার বা ইসাদেরকে ডেকে বা বড় কৃষককে ডেকে উনি উপহার সামগ্রী দিতেন, তাদেরকে ভালো খাওয়াতেন, তাদের জন্য একটা মানে সুন্দর ব্যবস্থা করতেন এবং একটা সবাই মিলে একটা উৎসব করে খেতেন। এটা হচ্ছে মানে বৈশাখের শুরুতে উনি করতেন, কারণ তখন ট্যাক্স কালেক্ট হয়ে গেছে, সব হিসাব হয়ে গেছে এবং এই পুণ্যাহর ব্যবস্থা করতেন। কিন্তু আমরা যখন এখন যে আনন্দ শোভাযাত্রাকে রেস্টোর করা হচ্ছে, মঙ্গল শোভাযাত্রা হবে না, এইটা পুরো আমাদের এই যে এতদিনকার যে বাঙালি হিসেবে আমাদের অর্জন, যেই বাঙালির সাংস্কৃতিক যাত্রা অবশ্যই পশ্চিমবঙ্গের বাঙালির সাংস্কৃতিক যাত্রা থেকে একেবারেই ভিন্ন। এই ভিন্ন বিষয়টাকে আমরা যদি বুঝতে ভুল করি, তাহলে আমরা আমাদের এই পুরো ঐতিহাসিকতাকেই ফেলে দিব। এই ইতিহাস আমরা বানিয়েছি গত 47-এর পর থেকে এবং আমরা এইখানে উপনীত হয়েছি, এবং যেইটার একটা বড় এক্সপ্রেশনই হচ্ছে মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল শোভাযাত্রা হয়তো বা এখন কত বছর হবে, 30 বছর 35 বছর, আমি এক্স্যাক্ট মানে টাইমটা গুনতে হবে। যাই হোক, মানে এটা আমরা অর্জন করেছি সোজা কথা। মানে যেমন ধরেন এখানে অনেকেই বলে যে পেঁচা ব্যবহার করছে, ইঁদুর ব্যবহার করছে, বা নানা ধরনের প্রাণীর যে সিম্বল ব্যবহার করা, বা ধরেন লোটাস ফ্লাওয়ার ব্যবহার করা। মোটিভ কি? মোটিভ হচ্ছে আপনি যেই জিনিসটা বারবার ব্যবহার করবেন, যেই জিনিসটা আপনার পরিপাশে বারবার। এখন কথা হচ্ছে লোটাস ফ্লাওয়ার বা ঈশ্বরা কি কখনো বলেছে যে তার ধর্ম কি, সে হিন্দুর? আপনি যদি লোটাস দেখেন, লোটাসের উপর বুদ্ধাকে বসা দেখবেন, লোটাসের উপরে দুর্গাকে পাবেন। আবার লোটাস আপনি মসজিদের গায়ে, সুলতানি মসজিদ, বড় বড় মসজিদ, সবগুলোর গায়ে আপনার টেরাকোটা দিয়ে লোটাসের মোটিভ বানানো আছে। তো এখন আপনি কি করে বলবেন যে লোটাস শুধুমাত্র হিন্দুর বা শুধুমাত্র বুদ্ধার বা শুধুমাত্র মুসলিমের? তো মোটিভকে আমি কিভাবে দেখব, এবং মানে এটা কোন কনটেক্সটে গিয়ে মোটিভ রিলিজিয়ান হবে, কোন কনটেক্সটে গিয়ে মোটিভ কালচারাল, শুধু কালচারাল এবং আনন্দের বিষয় হয়ে উঠবে, সেই বিষয়গুলো মনে হয় আমাদের আরও ভালো করে বোঝা উচিত যে কোনো মন্তব্য করার আগে। না হলে কিন্তু আমার পরিপার্শ্ব, আমার যে চারপাশে যে ল্যান্ডস্কেপ, আমার মানুষ, আমার সিম্বলগুলোকে আমরা কিন্তু হারিয়ে ফেলব। তাহলে কি আপনি বলতে পারবেন যে এইখানে আপনি মানে বড় বড় উট বানাবেন, বড় বড় খেজুর গাছ বানিয়ে বা খেজুর ফল দিবেন, আম আপনি রাখবেন না, তরমুজ খাবেন না, এগুলো তাহলে মানে তরমুজ আমি তো বলতে পারি তরমুজ তো হিন্দু হিসেবে ভোগ দেওয়া হয়, সেখানে যে ফল দেওয়া হয় সেখানে তো, তাহলে কি আপনি তরমুজ খাওয়া বন্ধ করে দিবেন? এটা কি শুধু সে ভোগ দিলেই কি এটা হিন্দু ফল হয়ে যাবে? মানে এরকম ছেলে মানুষই বক্তব্য এবং ছেলে মানুষই প্রচারণার কোনো মানে আছে বলে আমার মনে হয় না, এবং যারা যারা করছেন তারা ছেলে মানুষই করছেন। এখানে সবচেয়ে বিপদের বিষয় কি জানেন? ভারতে বিজেপি এবং তার হিন্দু সংঘ এগুলো করছে, কিন্তু রাষ্ট্র কিন্তু সেটাকে স্পন্সর করছে না, রাষ্ট্র কিন্তু সেই আনন্দের সাথে সরাসরি যুক্ত হচ্ছে না, বা প্রধান মিডিয়া কিন্তু যুক্ত হচ্ছে না। কিন্তু আমাদের দেশে যেহেতু আমাদের এটা মঙ্গল শোভাযাত্রা, এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একার না, এটা সারা বাংলাদেশের এবং রাষ্ট্রীয় একটি ঐতিহ্য। এই ঐতিহ্যকে যখন রাষ্ট্র পরিবর্তন করে, তখন আমার রাষ্ট্রের যে ইনকনসিস্টেন্সি সেইটা প্রকাশিত হয়, এবং সেইটার পিছনে যে কারণ বলে দেওয়া হয়, সেই কারণটা খুবই ভয়ঙ্কর, যেটার ভিতর থেকে আমাদের রাষ্ট্রটা মানে অসম্ভব ডানপন্থী রাষ্ট্রে পরিণত হচ্ছে, এবং তার বার্তা সারা পৃথিবীতে সে পৌঁছে দিচ্ছে। সে চূড়ান্ত ডানপন্থী হয়ে উঠছেন, যে এবং ধর্মনির্ভর একটি ব্যাখ্যার অধীনে যাচ্ছেন সংস্কৃত মন্ত্রণালয় থেকে শুরু করে সবাই। এটা খুবই দুর্ভাগ্যের। আমাদের রাষ্ট্রকে মানে এই ইভিল পাওয়ার যে গত সরকারটা যে ছিল, তারপরে যে সবাই প্রমাণ করার চেষ্টা করছে যে একটি অসম্ভব মানে জঙ্গিবাদী বা মানে গোড়াপন্থী হয়ে উঠছে, এই ধরনের সিদ্ধান্ত, ওই সব সিদ্ধান্তকে শেষ পর্যন্ত রাজনৈতিকভাবে সমর্থন করবে, এবং ইউনেস্কোর এইটা যখন সারা পৃথিবীতে প্রচারিত হবে, তখন আমরা আসলে আমাদের যে এই যে গোড়াপন্থায় আমরা যে নাই, আমরা যে মধ্যপন্থা বা আমরা যে উদারনৈতিক প্রগতিশীল,
এই ভাবনাগুলো থেকেই বিচ্ছিন্ন হয়ে যায়। এইটা আসলে বাংলাদেশ সরকার বর্তমানে যারা যারা পরিচালনা করছেন তারা কি বুঝতে পারছেন? এটা একটা সুদূর প্রসারী দুর্ভাগ্য নিয়ে আসবে আমাদের জন্য এবং আমাদের পরিচয়ে, সারা পৃথিবীর পরিচয়ে, রাজনীতিতে আমরা একটি ধর্মনির্ভর মানে মানে খুবই এক্সট্রিম ডানপন্থী চেহারা তৈরি করবে, যা আমাদের জন্য শেষ পর্যন্ত ভালো হবে বলে আমার কাছে মনে হয় না। আসলে মঙ্গল শোভাযাত্রা বলেন, এই পহেলা বৈশাখ এটা শহুরে মধ্যবিত্তের উদযাপন এবং শহুরে মধ্যবিত্ত বেশ কিছু জিনিস উদযাপন করেছে, যেটার সাথে আমাদের পুরো গ্রাম বাংলার চিত্রে একটা অমিল আছে। আমাদের এই নৌকাবাজ বলেন এগুলো কিন্তু এই বৈশাখে হয় না, এগুলো সবসময় নবান্নর সময় হওয়ার কথা এবং তখন নতুন ধান উঠবে, নতুন চালের ভাত হবে। কিন্তু এইটা আসলে এই মধ্যবিত্ত তৈরি করেছে, মানে শহুরে মধ্যবিত্ত, যেই কারণে আমাদের পুরো বাংলাদেশের সাথে এই ঢাকার একটা আছে। কিন্তু তারপরে এই মধ্যবিত্ত তৈরি করলো সারা বাংলাদেশ জুড়ে দেখবেন যে সবাই যে যার যতটা সামর্থ্য আছে এই লাল সাদা রঙের কাপড় পরছেন, তারা মানে এই যে দেশীয় কাপড় পরা এবং একটা সকল ধর্ম মত মানুষের একটা উৎসবে পরিণত হয়েছিল। এটা কখনো সংকুচিত হয়নি, অনেকে মনে করে সংকুচিত হয়েছে, কিন্তু তা না। কিন্তু এইটা আমাদের অর্জন। আমি বলবো যে এটা যেমন, যদি আমরা ভুল না করি, 1971 যেমন আমাদের অর্জন, 1952 সন যেমন আমাদের অর্জন, 90 আমাদের অর্জন, 2024 আমাদের অর্জন, একইভাবে এই পুরো জার্নিতে এই যে বাংলাদেশের বাঙালি হয়ে ওঠা, যেই বাঙালি আমরা জসিমউদ্দিন, বন্দে আলী মিয়া মানে চিত্রকল্পের ভিতর থেকে আমরা পাবো, আমরা রবীন্দ্রনাথের কবিতার চিত্রকল্পের থেকে আমরা যেই বাংলাকে পাই সেটা পূর্ব বাংলাকেই পাই তার কবিতার মধ্যে। মানে এই নদী, মানে রবীন্দ্রনাথের এই নদীর গল্প বলেন, এগুলো কিন্তু আপনি পশ্চিমবঙ্গে পাবেন না। তো তার মানে হচ্ছে কি যে এইটা একটা আলাদাভাবে তার একটা চরিত্র তৈরি করেছে এবং যার এটা চূড়ান্ত এক্সপ্রেশন। এখন এইটার সাথে গ্রাম বাংলারও অনেক কিছুর মিল আছে, গ্রামেও মানুষ এটাকে আত্মীকৃত হয়েছে। গত 30-35 বছরে গ্রামেও এই পহেলা বৈশাখ এক ধরনের পালন হওয়া শুরু হয়েছে মিডিয়ার কারণে, নানাভাবে, এবং এটা আমাদের বাংলাদেশের একটা উৎসবে পরিণত হয়েছে। সো এটা আমি মনে করি আমাদের অর্জন সবার মিলে, এবং শহুরে মধ্যবিত্ত এটা করেছে। এখন শহুরের মধ্যবিত্তর একটা সমালোচনা করতে চাই, সেটা হচ্ছে শহুরে মধ্যবিত্ত যেমন পহেলা বৈশাখে আপনার পান্তা ভাত আর ইলিশ মাছ খাওয়া শুরু করেছে, যেটা খুবই অসুন্দর। কেন অসুন্দর? কারণ এই অঞ্চলের মানুষ সবসময় বছরের শুরুটা যার যত সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী ভালো কিছু খেতে চেয়েছে। গরম ধুমায়িত ভাত, তার সাথে একটু এক পাশে একটু ঘি নিয়ে, একটা পেঁয়াজ, একটা কাঁচামরিচ নিয়ে সে মেখে খেতে চায়, কারণ সে উইশ করে সারা বছর ধরে সে ভালো খাবে। কিন্তু পান্তা ভাত খেয়ে সে শুরু করবে এরকম করে সে কখনো মনে করে নাই। আর এই সময় ইলিশ মাছও কেউ খায়নি, বরঞ্চ যে কোনো দোকানে গেলে যে কোনো মিষ্টান্ন খাওয়াবে। ধরেন আমাদের এই উৎসবে যদি মিষ্টান্ন থাকতো, বাতাসা, কদমা, এগুলো সবাই খেত, মানে এগুলো দিয়ে উৎসব হতো, তাহলে না হয় বোঝা যেত যে। কিন্তু শহুরে মধ্যবিত্ত মানে যেটা গত 60-এর দশক থেকে শুরু করে এই পর্যন্ত যে শহুরে মধ্যবিত্ত তৈরি করেছে, সে তার লড়াইয়ের ভিতর থেকে একটা নতুন ন্যারেটিভস তৈরি করেছে। এই ন্যারেটিভসকে আসলে অন্যভাবে দেখার কিছু নাই। এখন যে পয়লা বৈশাখ পালন করি সেটা 14ই এপ্রিলে কেন করি, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে অনেকের মাথায়। কেন ইংরেজি গ্রেগরিয়ান সনের মানে তারিখের সাথে মিলানো, এইটা আসলে আমাদেরকে ঠিকঠাক করে দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা একাডেমির এসে এবং মাধ্যমে 1966 সনে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, উনি তখন এটা করেন। এবং উনি যেটা করেন যে বৈশাখ থেকে ভাদ্র হচ্ছে 31 দিন উনি কাউন্ট করেন, এবং আশ্বিন থেকে চৈত্র হচ্ছে 30 দিনে উনি হচ্ছে গণনা করেন। আর মাঝখানে যে লিপিয়ার, যেই বছর লিপিয়ার, এটাকে উনি ফাল্গুন মাসের সাথে নেগোশিয়েট করেন, এবং ফাল্গুনে একদিন বাড়ে একদিন কমে, এবং এটা গ্রেগরিয়ান ক্যালেন্ডারকে ধরে, যেই কারণে প্রতি বছর গ্রেগরিয়ান ক্যালেন্ডারে যখন 14 এপ্রিল হয় তখনই আমাদের মানে পহেলা বৈশাখ হয়। এবং মনে রাখতে হবে যে এইটার সাথে আকবরও খুব গুরুত্বপূর্ণ নন, শকাব্দ মানে যেটা হচ্ছে শশাঙ্ককে ধরে একটা কথা বলা হয়। দেখেন শশাঙ্ককে ধরে যে শকাব্দ বলা হয় সেটা হওয়ার কোনো কারণই নাই, কারণ শশাঙ্কর সময় মানে বাংলাকে
বাংলা রাষ্ট্রীয়ভাবে ব্যবহৃত হতো কিনা বা এই গণনাকে নেওয়া হতো কিনা সেটি নিয়ে বিস্তর প্রশ্ন আছে। আবার শকাব্দর সাথে আরেকটা মত আছে, সেটা হচ্ছে যে চীন থেকে চীনা মানে তিব্বতের রাজা এই অঞ্চল পূর্ব ভারত দখল করেছিলেন। রাজা আর মানে ছেলের নাম মানে ছিল হচ্ছে আপনার মানে সংস্থান গাম্ব। এই 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 তার নাম অনুযায়ী আসলে তার যেদিন জন্ম সেই দিন থেকে শকাব্দ কাউন্ট করা হয়, এরকমও ভাবা হয়। এরকম করে অনেকভাবে প্রশ্ন করা হয়, কিন্তু আমরা যদি বলি এটা অর্গানাইজ করেছেন মানে আকবরের মানে যিনি জ্যোতিষী উনি মানে যার নাম আমরা বললাম। আর এইটা আমাদের জন্য শেষ পর্যন্ত এটা ঠিকঠাক করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এখন যদি আপনারা কোনো কিছুর বিরোধিতা করেন বা পক্ষে যান, তাহলে সেটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ভাবনার পক্ষে যাওয়া বা বিরোধিতা করার ভিতরেই থাকবে। এবং আমাদের যে বৈশাখ জ্যৈষ্ঠ এই যে গণনাগুলো, এটা আমাদের মানুষের, আমাদের কৃষক, আমাদের ব্যবসায়ী শ্রেণী, তাদের চিন্তার ভিতর থেকে তাদের এ থেকে এসেছে। এবং আমাদের জন্য যদি বড় উৎসব থাকে ঐতিহাসিকভাবে বা সাংস্কৃতিকভাবে, সেটা হচ্ছে চৈত্র সংক্রান্তি। আর পহেলা বৈশাখটা আমরা 52 উত্তর বাংলা এই অঞ্চলে অর্জন করেছি। এবং যে মঙ্গল শোভাযাত্রার ভিতর থেকে সকল অমঙ্গল দূর হবে, এই বছরও আমার জন্য এটা মঙ্গল শোভাযাত্রা এবং সকল অমঙ্গল দূর হবে। সেইটাই হোক আমার পক্ষ থেকে আপনাদের জন্য কামনা।